হ্যালো বন্ধুরা, আজকে শুরু করলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট থ্রি অর্থাৎ তৃতীয় পাঠের 11তম পর্ব। বরাবরের মতো যাদের জন্য এই ভিডিওটার জমি ক্রেতা বিক্রেতা, আমিন সার্ভেয়ার, দলিল লেখক, তহসিলদার, কানুনগো, ইঞ্জিনিয়ার, আইনজীবী সকলের জন্য দরকারি ভিডিও টিউটোরিয়াল। আজকের বিষয় হেবার ঘোষণাপত্র দলিল ও দানের ঘোষণাপত্র দলিল কি, এবং এই হেবার ঘোষণাপত্র দলিল এবং দানের ঘোষণাপত্র দলিল কে কাকে এই হেবা করতে পারে বা দানের ঘোষণা করতে পারে, এই বিষয়টাই আজকে বিস্তারিত আলোচনা করব। তাই শুরু করছি আজকের ভিডিও। হেবার ঘোষণাপত্র আইনি ধারা অনুযায়ী রেজিস্ট্রি আইন 1908 এর ধারা 78 এর এ এর বি নং অনুসারে হেবার ঘোষণাপত্র দলিলটি সম্পাদিত হয়, যেটা 1908 সালের আইন অনুযায়ী এবং 2004 সালের ডিসেম্বরের সংশোধিত আইন এবং 2005 সালের জুন মাসে যে আইনটাকে পাবলিশ করা হয় সেই আইনটা অনুযায়ী হেবার ঘোষণাপত্র দলিল করা হয়ে থাকে। আমরা এখন জানবো যে হেবার ঘোষণাপত্র দলিল করা যায় কাকে কাকে। আর হেবার ঘোষণাপত্র দলিল বলতে যেটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে দানটা করা হয় নিজের কিছু সম্পর্কের মধ্যে, সেটাকে হেবার ঘোষণাপত্র দলিল বলা হয়। আমরা বিস্তারিত দেখব। হেবার ঘোষণাপত্র দলিল কোন কোন ব্যক্তিকে করা যায়। এখানে হেবাকারীর ঊর্ধ্ব 2 পুরুষ, সাইটের 2 পুরুষ এবং নিম্ন 1 পুরুষের মধ্যে হেবার ঘোষণাপত্র দলিল সম্পাদিত হয়। আমরা যদি ঊর্ধ্ব পুরুষ ধরি তাহলে হেবার ঘোষণাপত্র প্রথমত করা যায় পিতা ও মাতাকে, সেই সঙ্গে তার পিতামাতা অর্থাৎ হেবাকারীর দাদা ও দাদিকে। আবার হেবাকারীর যেমন মাতাকে হেবা করা যায় তেমনি হেবাকারীর নানি এবং নানাকেও হেবা করা যায়। পক্ষান্তরে আবার দাদা ও দাদিও হেবাকারীকে হেবা করতে পারেন এবং পিতা ও মাতাও হেবাকারীকে হেবা করতে পারেন। আবার নানা ও নানিও হেবা করতে পারেন। এক কথায় বলতে কি, যে হেবাকারী যাকে হেবা করতে পারেন রিপিট সেও আবার তাকে হেবা করতে পারেন। আচ্ছা, আর সাইটে যেটা থাকে হচ্ছে বোন এবং বৈমাত্রিক বোন, অর্থাৎ হেবাকারীর আপন ব্লাড কানেকশন যে বোন তাকে হেবা করা সম্ভব, যেটা এক বাবার ঔরসজাত যে বোন তাকে করা যায়। এই ক্ষেত্রে বৈমাত্রিক বোনের বিষয়টা আসে এইভাবে। বৈমাত্রিক বোন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি, যে বাবা একজন কিন্তু মা পৃথক, অর্থাৎ আপনার যে বাবা সেই বাবা যদি পরবর্তীতে আবার কোনো বিয়ে করে সেই ক্ষেত্রে আপনার মা সৎ হলো, তার সঙ্গে আপনার কোনো ব্লাডের কানেকশন নাই, কিন্তু আপনার বাবা দ্বারা যে বৈমাত্রিক বোন বা আপনার যে বোন হলো সেটা তার সঙ্গে কিন্তু আপনার ব্লাডের সম্পর্ক আছে, সেহেতু তাকেও আপনি হেবা করতে পারবেন বা তার থেকেও আপনি হেবা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বোন, অর্থাৎ বোন বলতে আপনার আপন বোন, যে এক মা এবং এক বাবা, এই বোনকেও হেবা করা যায়। আবার দেখা যাচ্ছে আরেক স্টেপে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে বোন, আপনার সেই বোনের পিতা এক কিন্তু মাতা 2, অর্থাৎ আপনার মা একজন তার মা একজন কিন্তু পিতা একই জন, সেই ক্ষেত্রে তাকেও আপনি হেবা করতে পারেন, আবার তার থেকে হেবা গ্রহণও করতে পারেন। ওই পক্ষান্তরে আবার একইভাবে যে ভাই বা বৈমাত্রিক ভাই বলতেও যেটা ভাই বোনকে যেমন আপনি হেবা করতে পারছেন, হেবা নিতে পারছেন, বৈমাত্রিক বোনকে যেমন হেবা করতে পারছেন বা হেবা গ্রহণ করতে পারছেন, মানে হেবা দিতেও পারছেন নিতেও পারছেন, তেমনি ভাইকেও হেবা দিতেও পারবেন এবং নিতেও পারবেন। অর্থাৎ বৈমাত্রিক ভাই যে আপনার বাবার যদি অন্য কোনো স্ত্রী থাকে, সেই ঘরেও যদি কোনো সন্তান থাকে, আপনার ভাই থাকে, তাকেও আপনি হেবা করতে পারবেন প্লাস হেবা নিতে পারবেন। আচ্ছা, আর তারপরে আসে সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে আপনার ঔরসজাত, যে আপনার ঔরসজাত বা আপনার গর্ভজাত, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে আপনার ঔরসজাত, আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনি গর্ভজাত যে পুত্র এবং কন্যা সন্তান আছে তাকে আপনি হেবা করতে পারবেন এবং হেবা
গ্রহণ করতে পারবেন, অর্থাৎ আপনি তার নামে একটা ল্যান্ড প্রপার্টি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন এবং তার থেকেও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর হেবাকারের সহধর্মিণী, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে হেবা করতে পারবেন, আর যদি আপনি কন্যা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীকে আপনি হেবা করতে পারবেন, এতে আইনিত কোনো বাধা নেই। তাহলে আমরা যদি সারমর্ম হিসাবে দেখি তাহলে পর হেবাকারী হেবা করতে পারবে প্রথমত তার পিতামাতাকে, দ্বিতীয়ত তার ভাই বোনকে, তৃতীয়ত তার ছেলে মেয়েকে। এখন তার ঊর্ধ্ব পুরুষ বলতে যেটা বোঝাচ্ছে, যখন আপনার পিতাকে হেবা করতে পারবেন তখন পিতার পিতা অর্থাৎ দাদাকেও হেবা করতে পারবেন, পিতার মাতা অর্থাৎ দাদিকেও হেবা করতে পারবেন এবং হেবাও গ্রহণও করতে পারবেন। আবার মাতার দিকে যদি হিসাব করা হয়, আপনার নিজ গর্ভধারী মাতাকে যেমন হেবা করতে পারবেন, মাতার মাতা অর্থাৎ আপনার নানিকেও হেবা করতে পারবেন, মাতার পিতা অর্থাৎ আপনার নানাকেও হেবা করতে পারবেন। আর বোনের দিক থেকে যদি আমি এইভাবে বলি যে হেবাকারী তার বোনকে হেবা করতে পারবে, প্লাস বৈমাত্রিক বোনকেও সে হেবা করতে পারবে এবং বৈমাত্রিক বোন থেকেও সে হেবা গ্রহণ করতে পারবে এবং বোনের থেকেও সে হেবা গ্রহণ করতে পারবে। আবার ভাইয়ের স্টেপে যখন দেখা যাচ্ছে তখন আপনার যে একই মায়ের গর্ভজাত যে দুই সন্তান আপনারা ভাই, এই ভাই থেকে আপনি হেবা নিতে পারবেন এবং হেবা গ্রহণ করতে পারবেন এবং হেবা করতে পারবেন। আবার আপনার যে একই বাবার ওরসজাত যে দুই সন্তান আপনারা ভাই, বৈমাত্রিক মা আলাদা, সেক্ষেত্রেও আপনি হেবা নিতে পারবেন এবং দিতে পারবেন। আর ছেলে মেয়ের ক্ষেত্রেও আপনি হেবা তাদেরকে দিতে পারবেন হেবা করে, আবার হেবা নিতেও পারবেন। হেবা বিষয়টা আসলে একটা জিনিসকে, এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের একটা রোল, এই রোল অনুযায়ী হেবার খরচটা খুবই নগণ্য। আমি হেবার খরচ সম্পর্কে এর পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এটা বুঝলাম হচ্ছে হেবার ঘোষণাপত্র দলিল, এটা শুধুমাত্র শরিয়া আইন অনুযায়ী হয়ে থাকে, এটা মুসলিম আইন অনুযায়ী হয়ে থাকে। এই ক্ষেত্রে মুসলিম আইনের ধারাবাহিকতা উল্লেখ করা হয়, এই হেবার কোনো রিটার্ন হয় না, হেবাকে বাতিল করা যায় না। হেবা দলিলটাতে জমির 16 আনা শর্তই হেবাকারীকে দিয়ে দেওয়া হয়। এই হেবাটা সর্বদাই গ্রহণযোগ্য এবং আপনি হেবা দলিলটা মূলত উইল বা উচিয়তের ন্যায় নয় বা দান দলিলের মতন নয়, যদিও বা হেবাটা গিফট, তারপরেও আপনি হেবাটা আপনি যখন হস্তান্তর করে দিবেন তখন পরবর্তীতে এই জমিটা রিটার্ন নিতে পারবেন না বা আপনার হেবাতে কোনো প্রবলেম ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, এটা আমরা দেখলাম হেবার ঘোষণাপত্র। আমরা এক কথা বুঝলাম যেটা, যে হেবার ঘোষণাপত্র শুধুমাত্র মুসলিম ল অনুযায়ী এবং নির্ধারিত কিছু সম্পর্কের মধ্যেই হেবা দলিলটা হস্তান্তর হয়ে থাকে এবং হেবা দলিলটার খরচ খুবই নগণ্য। আমি এই বিষয়ে আর একটা ভিডিও করব। এবার আমরা জানবো যে দানের ঘোষণাটা আসলে কি। আচ্ছা, হেবার ঘোষণাপত্র দলিল আইন, যেমন আমরা হেবার ঘোষণাপত্র আইন দেখলাম, এই হেবার ঘোষণাটাকেই দানের ঘোষণা হিসাবে যে বিধিটা আসে, দানের ঘোষণাটা মূলত রেজিস্টার্ড আইন 1908-এর ধারা 78-এর বিবি নং অনুসারে, যেটা চূড়ান্তভাবে 2005 সালে পাবলিশড হয় এবং এই অনুযায়ী বাংলাদেশের যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে তাদের মধ্যে এই আইনটাকে বলবৎ করা হয়েছে। আমি যদিও বা এখানে মূল হেডিংয়ে দানের ঘোষণা না লিখে হেবার ঘোষণাই লিখে ফেলছি, এটা হয়তো আমার যখন কাজ করছিলাম তখন ভুলটা হয়ে গেছে, তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রেজিস্টার্ড আইন 1908-এর ধারা 78-এর বিবি নং অনুসারেই দানের ঘোষণাপত্র হয়ে থাকে। আমরা এতটুকু বুঝলাম যে বাংলাদেশের যে সম্প্রদায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তাদের যে ডিক্লারেশন, আমাদের যেমন মুসলিমদের যেমন ডিক্লারেশন হেবাটা আছে, সেই মুসলিম ডিক্লারেশন হেবার ন্যায় দানের ঘোষণাপত্রটা সম্প্রদায়দের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে এই সম্প্রদায়ী আইনটা, দানের ঘোষণাপত্র দলিলটা বা সম্প্রদায়ী আইনটা কাদের জন্য প্রযোজ্য। ঠিক একইভাবে আপনি যখন দানের ঘোষণাপত্র দলিল করতে যাবেন, যদিও বা হিন্দু সম্প্রদায় এর ফারাজ অনুযায়ী বা নিয়ম অনুযায়ী তারা কোনো ল্যান্ড সম্পত্তি, তাদের কোনো কন্যা সন্তান পায় না বা
একের অধিক পুরুষের ঊর্ধ্বে গেলেও পুত্র সন্তানে সেই শর্তের মালিক হয়। কিন্তু হিন্দুদের মধ্যে একটা প্রচলিত নিয়ম ছিল, তারা জমিটাকে উইল করে তাদের কন্যা সন্তান বা স্ত্রীদের মধ্যে বন্টন করে দিত। কিন্তু সেই বিষয়টা খুবই মানে নির্ভরশীলতা ছিল না বা খুবই দুর্বল ছিল। সেই বিষয়গুলি বিবেচনা করে হেবার ঘোষণার ন্যায় দানের ঘোষণা বলে নতুন একটি আইন 1908 সালের আইনকেই ওইটাকে 78-এর বি ধারা অনুযায়ী যেমন হেবার ঘোষণাপত্র নির্ধারণ করা হয়েছে, তেমনি 78-এর বিবি ধারা অনুযায়ী দানের ঘোষণাপত্রটাকেও সরকারি নীতিমালার মধ্যে নেওয়া হয়েছে। এখন যে বিষয়টা আসে যে এই হেবার ঘোষণাপত্র বা হেবাকারী বা দানের ঘোষণাপত্র দানকারী এরা কে কাকে দিতে হবে, আমি ওই চারটাই রাখছি। দানের ঘোষণাপত্র শুধুমাত্র এখানে হেবাকারীর কাছে, দানকারী হবে আমার এইখানেও আমি দানকারীটা লিখি নাই, যেহেতু একই বিষয়, এই জন্য আমি পরবর্তীতে পুনরাবৃত্তি আর করি নাই। দানকারী তার পিতামাতাকেই দিতে পারবে, আগের নেই। পিতামাতাকে যখন দিতে পারবে তাহলে পিতামাতাকেও তো দেওয়া সম্ভব। তাহলে পরে পিতার যদি ঊর্ধ্বপুরুষ ধরি তাহলে দাদা ও দাদি। আচ্ছা, মাতার যদি ঊর্ধ্বপুরুষ ধরি তাহলে নানা ও নানি। আচ্ছা, বোন বা বৈমাত্রিক বোন একই হিসাব। ওই একই নিয়মেই এই দানকারীও মানে দানের ঘোষণাকারীও জমিটাকে সে বন্টন করতে পারবে এবং যাকে যাকে দিতে পারবে রিপিট তাদের থেকেই সেই দান গ্রহণ করতে পারবে। তাহলে আমরা যদি এক কথায় বুঝি যে দানের ঘোষণাপত্র কাকে কাকে করা যায়, দানের ঘোষণাপত্র করা যায় দাদা দাদিকে, পিতামাতাকে, নানা নানিকে, বোনকে, ভাইকে, ছেলে মেয়েকে, স্বামী স্ত্রীকে, বৈমাত্রিক ভাইকে বা বৈমাত্রিক বোনকে। এবং এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের জন্য খুবই একটি সুন্দর আইন বলে আমার মনে হয়। কারণ কি যে তাদের মধ্যে যে উইল প্রথা ছিল সেই উইল প্রথার বিলুপ্তি হয়তো বা হেবার দানের ঘোষণার মধ্যেই হয়েছে। ওকে, এই ছিল হচ্ছে হেবার ঘোষণাপত্র এবং দানের ঘোষণাপত্র দলিলের মধ্যে ডিস্টেন্সটা এতটুকুই। আমরা এক কথায় যেটা বুঝি সেটা হচ্ছে যে একমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য হচ্ছে হেবার ঘোষণাপত্র এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা সম্প্রদায়দের জন্য দানের ঘোষণাপত্র করা হয়। আর ডিক্লারেশন দানটাতে কোনো শর্ত আরোপ করা থাকে না, বিধায় এই ল্যান্ড রেজিস্ট্রেশন হওয়ার পরে যে গ্রহণকারী হয়, অর্থাৎ হেবা বলেন আর দান বলেন, যে গ্রহণকারী হয় এই সম্পদটা কখনো নষ্ট হওয়ার ভয় থাকে না। ওকে, তাহলে আমরা হেবা এবং দানের ঘোষণাপত্র সম্পর্কে পূর্ণাঙ্গভাবে বুঝলাম। আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা দানপত্র দলিলের বিষয়ে জানব। দানপত্র দলিলে আপনাদের যদি একটু জানাই রাখি এইভাবে যে আমরা সাধারণত দান বলতে যেটা বুঝি, অনেকেই বলে যে হেবাটাই দান বা দানের ঘোষণাটাই দান, কিন্তু দান দলিল যে কাউকেই করা যায়, কিন্তু হেবার ঘোষণাপত্র দলিল বা দানের ঘোষণাপত্র দলিল ছকে উল্লেখিত ব্যক্তিদ্বয় বা ব্যক্তিবর্গদ্বয় ছাড়া অন্য কাউকে করা যায় না। এই জন্য আমি মনে করি কি যে আমার এই সেশনের যেহেতু তৃতীয় পার্টের 11 পর্ব চলছে, আমি দলিল বিষয়ে বেশ কয়েকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আর 2-1টা পর্ব হয়তো আপনাদের সামনে দলিল বিষয়ে দিব। তারপরে আপনারা যে দলিল সম্পর্কে জানার প্রয়োজন মনে করবেন সেই দলিলগুলি সম্পর্কে কমেন্ট করলে আমি জানানোর চেষ্টা করব। কারণ আমার মনে হচ্ছে যে টিউটোরিয়ালটা কেমন যেন বোরিং হয়ে যাচ্ছে। এই জন্য আমি আগামী পর্বে শুধুমাত্র দানপত্র দলিল বা দানপত্র দলিল, ওসিয়ত দলিল, না দাবি দলিল, বেশ কিছু দলিল সম্পর্কে জাস্ট একটু ধারণা দেব। ধারণা দেওয়ার পরে আমি তার পরবর্তীতে গিয়ে কাগজপাতি পার্ট 3-র যে পর্বগুলি করব সেগুলি খতিয়ান বা খারিজ খতিয়ান, মিউটেশন, লাইভ অনলাইন খারিজ, এই বিষয়গুলির উপরে আমি কিছু পর্ব করে আপনাদেরকে আমি মূল যে জমি জরিপের বিষয়গুলি সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন কি যে আমাদের এই চ্যানেলটিতে যে তথ্যগুলি আপনারা পান এই তথ্যগুলি আপনাদের কিঞ্চিত পরিমাণ কাজে লাগছে, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড বাই। ওকে।